শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ফাইনিট, নন ফাইনিট, ক্লজ, ফ্রেজ এবং কনজাংশন, প্রিপজিশনের উপর একটি ছোট্ট লেকচার নিয়ে। আমরা জানি যে ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, ক্লজ, ফ্রেজ এবং কনজাংশন, প্রিপজিশন খুবই ইম্পর্টেন্ট টপিক এবং তিনটা একসাথে নিয়ে এসেছি এজন্য যে এগুলোর একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে আমরা যদি ফাইনিট, নন ফাইনিট ভার্ব আইডেন্টিফাই করতে পারি বা চিনতে পারি, তাহলে সেখান থেকে সহজেই ক্লজ, ফ্রেজ সহজেই চিনতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। আবার ক্লজ, ফ্রেজের পার্থক্য যদি ঠিকমতো বুঝতে পারি, তাহলে সেখান থেকে সেই আইডিয়াকে কাজে লাগিয়ে সহজেই কনজাংশন এবং প্রিপজিশন সহজেই আইডেন্টিফাই করতে পারবো। তাহলে আমরা এই তিনটা টপিক নিয়ে আজকে আলোচনা করব এবং আজকের ক্লাসের সবথেকে আকর্ষণীয় বিষয় সেটি হলো আমরা আজকে কনজাংশন এবং প্রিপজিশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব। অর্থাৎ কনজাংশন এবং প্রিপজিশনকে আমরা ছবির আকারে দেখতে চাই। আমরা জানি যে কোনো একটা কিছু চোখে দেখলে সেটা বেশি দিন মনে থাকে। থিওরিটিক্যাল ক্লাস অপেক্ষা যদি আমরা একটু প্র্যাকটিক্যাল বা একটা জিনিস সহজে দেখি, তাহলে ওই জিনিসটা বেশি আমাদের মেমোরিতে থাকবে এবং ওইটা সহজেই কাজে লাগবে এবং সহজেই আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে কনজাংশন এবং প্রিপজিশনকে চিনব এবং সহজেই কনজাংশন, প্রিপজিশন আইডেন্টিফাই করতে পারবো। আজকের ক্লাসটি কেন গুরুত্বপূর্ণ? ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব থেকে এবং ক্লজ, ফ্রেজ থেকে এবং কনজাংশন, প্রিপজিশন থেকে জব এক্সামে, ব্যাংক, বিসিএস কিংবা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কিংবা এনটিআরসির পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসেই। তাহলে আমাদের যদি ক্লজ, ফ্রেজ, কনজাংশন, প্রিপজিশন আইডিয়া ক্লিয়ার থাকে, তাহলে আমরা প্রতিটা পরীক্ষাতেই 2-3টা মার্কস এক্সট্রা পেতে পারি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। প্রথমেই আসি ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব বা ফিনিট ভার্ব যাই বলি না কেন, এই দুইটা আমাদেরকে শনাক্তকরণ করা শিখতে হবে। তো প্রথমেই আমি নন ফাইনিট ভার্ব থেকে শুরু করব, কারণ নন ফাইনিট ভার্বের চেহারা বা তার দৃশ্যপট হাতে গোনা কয়েকটা। অন্যদিকে ফাইনিট ভার্বের চেহারা বা তার সংখ্যা অনেক বেশি। এই কারণে আমরা যদি নন ফাইনিট ভার্বগুলোকে সহজে চিনে ফেলতে পারি, তাহলে এইগুলো নন ফাইনিট না হলে তখন সেটি কী হবে, ফাইনিট ভার্ব হিসেবে সহজেই শনাক্তকরণ করতে পারব। আচ্ছা, তার আগে একটু বলে নেই যে এই যে ফাইনিট ভার্বের ফাইনিট বা ফিনিট, শুরুতে আছে ফিনিট। ফিনিট শব্দের অর্থ কী? ফিনিট শব্দের অর্থ হচ্ছে ফিনিশ, অর্থাৎ যে ভার্ব তার নিজের কাজটা ফিনিশ করতে পারে বা ফিনিট করতে পারে, সেটি হলো ফাইনিট ভার্ব বা ফিনিট ভার্ব। অন্যদিকে নন শব্দের অর্থ হচ্ছে না, আর ফিনিট মানে হলো ফিনিশ। তাহলে যে ভার্ব তার নিজের কার্যক্রম পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পারে না, শেষ করতে পারে না, তাকেই বলা হয় নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব আসলে আদতে কোনো ভার্ব না, ভার্ব বললেই বুঝতে হবে সেটি হলো ফাইনিট ভার্ব। অর্থাৎ একটা সেন্টেন্স কমপ্লিট হতে হলে আমরা বলি না আচ্ছা ভার্ব লাগবে, আসলে কোন ভার্বটা লাগবে? অবশ্যই সেটা ফাইনিট ভার্ব লাগবে। তাহলে আসো আমরা নন ফাইনিট ভার্বগুলোকে কেমন দেখা যায় সেটা একটু দেখে আসি। প্রথম আছে ভার্বের সাথে আইনযুক্ত ফর্ম সবসময় নন ফাইনিট ভার্ব, যদি তার আগে পরে কিছু না থাকে। তাহলে শুধু ভার্বের আইনযুক্ত ফর্ম নন ফাইনিট ভার্ব, যেমন গোয়িং, রিডিং, মুভিং, ডট 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 এবং আরও অসংখ্য ভার্বের সঙ্গে আইনযুক্ত ফর্ম হচ্ছে নন ফাইনিট ভার্ব। তারপরে আসি ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ যাকে আমরা V3 বলে থাকি, সেটাও সবসময় নন ফাইনিট ভার্ব, যেমন গন, রিড, মুভড, ডান, ওয়াস্ট, এটসেট্রা এবং আরও অসংখ্য যে ভার্বের পাস্ট পার্টিসিপল যুক্ত ফর্ম আছে, সেগুলো হচ্ছে ভার্বের নন ফাইনিট ভার্ব। এখন আসি ভার্বের সাথে আইনযুক্ত হ্যাভিংয়ের পর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, হ্যাভিংয়ের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তবে সেটিও নন ফাইনিট ভার্ব হবে। যেমন একটা উদাহরণ দেখে আসি, হ্যাভিং কমপ্লিটেড দ্য টাস্ক, কাজটি শেষ করিয়া হি ওয়েন্ট আউট ফর প্লেইং, সে খেলার জন্য বেরিয়ে গেল। তাহলে হ্যাভিংয়ের পরে কমপ্লিটেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তাহলে এটি হচ্ছে একটি নন ফাইনিট ভার্ব। টু প্লাস ভার্বের বেস ফর্ম, নাম্বার 4, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটিকে আমরা বলি ইনফিনিটিভ। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্মও নন ফাইনিট ভার্বের অন্তর্গত হবে, যেমন টু ডু, টু মুভ, টু ইট,
ইত্যাদি। এরকম টু প্লাস যুক্ত ভার্বের বেস ফর্ম সব সময় হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, টু প্লাস ভার্বকে আমরা সব সময় আমরা একটা নামে ডাকি, সেটাকে বলি ইনফিনিটিভ। আচ্ছা, ইনফিনিটিভ কেন নন ফাইনাইট ভার্ব হলো একটু অ্যানালাইসিস করা যাক। ইনফিনিটিভ শব্দটা হচ্ছে ইন প্লাস ফিনিট, এই দুইটা শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে। আমরা একটু আগেই বলেছি যে ফিনিট শব্দের অর্থ হলো ফিনিশ, তাহলে ফিনিটিভ মানে হলো যেটা শেষ করতে পারে, আর ইন শব্দের অর্থ হচ্ছে নট। তাহলে ইনফিনিটিভ মানে হচ্ছে নট ফিনিটিভ, মানে নট ফিনিট, তাহলে তার অর্থই হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে সকল ইনফিনিটিভ ভার্বই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এভাবে কিন্তু আমরা আগে কখনো চিন্তা করি নাই। ইনফিনিটিভ শব্দের অর্থই হলো নন ফিনিটিভ। তাহলে খুব সহজেই বুঝে ফেললাম যে টু ডু, টু মুভ, টু ইট, এরকম টু প্লাস ভার্বের বেস ফর্ম যাকে আমরা বলি ইনফিনিটিভ, তারা সব সময়ের জন্য হবে নন ফাইনাইট ভার্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নন ফাইনাইট ভার্বের এই চারটা ফর্ম দেখলাম, চারটা ফর্ম দেখলাম। তাহলে আমি আবার একটু রিপিট করছি যে ভার্বের সাথে যদি আইনযুক্ত ফর্ম থাকে তাহলে সেটা নন ফাইনাইট ভার্ব। ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 সেটিও নন ফাইনাইট ভার্ব। হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তাকেও আমরা বলছি নন ফাইনাইট ভার্ব। এবং টু প্লাস ভার্বের বেস ফর্ম টু ডু, টু মুভ, টু ইট, এগুলো হচ্ছে ভার্বের নন ফাইনাইট ভার্ব। তাহলে এই চারটা চেহারার ভার্বগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এর বাইরে যত ভার্ব আছে সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নন ফাইনাইট দেখলাম, এখন ফাইনাইট ভার্বগুলো দেখে আসি। আমরা শুরুতেই বলেছি ভার্বের আইনযুক্ত ফর্ম নন ফাইনাইট ভার্ব, তবে এই ভার্বের আইনযুক্ত ফর্মের আগে যদি কোনো অক্সিলারি ভার্ব বসে যায়, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এরকম অক্সিলারি ভার্ব যদি এসে যায় কার আগে? ভার্বের আইএনজির আগে, তখন তারা উভয়ে মিলে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়ার মিনিং তৈরি করবে, তখন সেটি হবে ফাইনাইট ভার্ব। যেমন শুধু গোয়িং নন ফাইনাইট, বাট এম গোয়িং, ইজ গোয়িং, আর গোয়িং, ওয়াজ গোয়িং, তাহলে তারা উভয় মিলে হবে ফাইনাইট। একইভাবে ইজ রিডিং, শ্যাল বি মুভিং, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে কি শিখলাম? ভার্বের আইনযুক্ত ফর্ম নন ফাইনাইট, কিন্তু তার আগে যদি অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি এই জাতীয় অক্সিলারি ভার্ব এসে যায়, তখন তারা উভয় মিলে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করবে। আর যদি স্পেসিফিক বলতে হয় যে ইজ রিডিং, যদি বলি যে ইজ রিডিং এর মধ্যে ফাইনাইট ভার্ব কোনটি, নন ফাইনাইট ভার্ব কোনটি, তাহলে আমরা এই ইজকে বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব, আর রিডিংটা হবে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এরপরে আমরা কি বলেছিলাম? ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যেমন গন, রিড, মুভ, ডান, ওয়াস্ট। কিন্তু এই ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্বের আগে যদি অক্সিলারি ভার্ব আসে, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই জাতীয় অক্সিলারি ভার্ব বসে যায় এবং তারপরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তবে তারা উভয় মিলে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করবে। যেমন শুধু গন নন ফাইনাইট, বাট হ্যাজ গন মিলে ফাইনাইট। একইভাবে হ্যাভ রিড, ওয়াজ মুভড, উইল বি ডান এই জাতীয় শব্দ ভার্বগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো যে ভার্বের আইনযুক্ত ফর্ম নন ফাইনাইট, তবে আগে অক্সিলারি ভার্ব এসে গেলে তারা উভয় মিলে ফাইনাইট। ভার্বের পাস্ট পার্টিসিপল নন ফাইনাইট, তবে আগে অক্সিলারি ভার্ব এসে গেলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওয়াজ, ওয়্যার এগুলো যদি এসে যায় তবে তারা ফাইনাইট ভার্ব। এরপরে আমরা আরও কিছু ফাইনাইট ভার্বের ভার্ব দেখতে চাই, যেমন অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে, আমরা জানি অক্সিলারি ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হয়, এবং এছাড়াও যদি সেটি মেইন ভার্ব হিসেবেও বাক্যে ব্যবহৃত হয় তবেও সেটি ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করবে। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান বি, মে বি এগুলো দিয়ে একটা উদাহরণ, যেমন হি ইজ আ টিচার, এখানে এই সেন্টেন্সে ইজ অক্সিলারি ভার্বই আসলে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হোক আর অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হোক, সেটি ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। এরপরে আদার্স যত ভার্ব আছে, আদার্স ভার্ব কারা, যত বাকি যত লাখ লাখ হাজার হাজার ভার্ব আছে তারাই হচ্ছে
তারাই হচ্ছে ফাইনিট ভার্ব। যেমন কাম, গো, ভিজিট, রান, রিড, ডট ডট ডট, মানে এখানে আরও লক্ষ লক্ষ যত ভার্ব আছে তারা সবাই ফাইনিট ভার্ব হিসেবে কাজ করবে। এরপরে আসি, আমরা জানি যে ভার্বের তিনটা টেন্স অনুযায়ী তিনটা ফর্ম আছে, যাকে আমরা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম নামে চিনি। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল, যাকে আমরা V1, V2 এবং V3 বলে থাকি। তাহলে এই প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম হচ্ছে ফাইনিট ভার্ব, আর অন্যদিকে পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে নন ফাইনিট ভার্ব, যেটি আগেই বলেছি। তাহলে V1, V2 এরা পড়ছে হচ্ছে ফাইনিট ভার্ব গ্রুপে, আর V3 পড়ছে হচ্ছে নন ফাইনিট ভার্ব গ্রুপে। অনেক সময় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে অনেক সময় এই V2 এবং V3 ফর্ম এর চেহারা সেম হয়ে যায়, মানে দেখতে একই রকম আছে না, অনেক পাস্ট ফর্ম এবং অনেক পাস্ট পার্টিসিপাল ফর্ম দেখতে একই রকম। তাহলে একই রকম হলে দেখতে হবে সেন্টেন্সে সেটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি দেখি সেটি সেন্টেন্সে পাস্ট টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে, পাস্ট ফর্ম হিসেবে, তাহলে সেটি ফাইনিট ভার্ব। আর যদি দেখি পাস্ট পার্টিসিপাল হিসেবে ব্যবহৃত হয়েছে, তবে সেটি হচ্ছে নন ফাইনিট ভার্ব। যেমন আমরা একটা উদাহরণ দেখতে চাই যে ভিজিট, এটার পাস্ট ফর্ম হচ্ছে ভিজিটেড, ভিজিটেড, এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম ও ভিজিটেড। তাহলে দেখো এই ভিজিটেড এটা পাস্ট ফর্ম, ভিজিটেড এটা কিন্তু পাস্ট পার্টিসিপাল ফর্ম। বাক্যে যদি পাস্ট পার্টিসিপাল ফর্ম হিসেবে ব্যবহৃত হয় ভিজিটেড শব্দটা, তখন সেটি হচ্ছে নন ফাইনিট ভার্ব। আর যদি V2 বা পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয় তখন সেটি হচ্ছে ফাইনিট ভার্ব। যেমন একটা উদাহরণ যদি বললাম যে হি ভিজিটেড দ্য ফেয়ার, হি ভিজিটেড দ্য ফেয়ার, সে মেলাটি ভ্রমণ করলো। তাহলে এখানে কিন্তু ভিজিটেড হচ্ছে পাস্ট টেন্সের পাস্ট ফর্ম, অর্থাৎ এটা V2 হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে সেই ভিজিটেডটা হচ্ছে ফাইনিট ভার্ব। আর যদি বলি দ্য ফেয়ার ভিজিটেড বাই মি ইয়েস্টারডে ওয়াজ নাইস, তাহলে দ্য ফেয়ার ভিজিটেড ইয়েস্টারডে বাই মি ওয়াজ নাইস, অর্থাৎ গতকাল মেলাটি যেটি আমার দ্বারা গতকাল ভ্রমণ করা হয়েছিল সেটি বেশ দারুণ ছিল, তাই তো? তাহলে এখানে ভিজিটেড কথাটা হচ্ছে ভ্রমণকৃত, কে ভ্রমণ করছে? আমার দ্বারা। এটা হচ্ছে দ্য ফেয়ারের পরে ভিজিটেড শব্দটি বসে ফেয়ারকে মডিফাই করছে, তাই ভিজিটেড তখন পাস্ট পার্টিসিপল এবং তখন সেটি নন ফাইনিট ভার্ব হিসেবে কাজ করবে। আর ওই সেন্টেন্সে ওয়াজটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে কাজ করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব দেখলাম, এবং তাহলে আবার একটু আমি রিভিউ করছি ফাইনিট এবং নন ফাইনিট নিয়ে। ভার্বের আইএনজি যুক্ত ফর্ম হচ্ছে নন ফাইনিট ভার্ব, আগে যদি অক্সিলারি ভার্ব এসে যায় তাহলে সেটি ফাইনিট। ভার্বের পাস্ট পার্টিসিপাল নন ফাইনিট, তবে তার আগে অক্সিলারি ভার্ব এসে গেলে, হ্যাভ হ্যাজ এসে গেলে তারা ফাইনিট। এবং হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল নন ফাইনিট, টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ সকল ইনফিনিটিভ ভার্ব হচ্ছে নন ফাইনিট ভার্ব। আর V1, V3, V2 এগুলোর মধ্যে V3 হচ্ছে নন ফাইনিট ভার্ব, আর V1, V2 হচ্ছে ফাইনিট ভার্ব। সকল অক্সিলারি ভার্ব হচ্ছে ফাইনিট ভার্ব, এবং আদার্স যত ভার্ব আছে কাম, গো, ভিজিট, রান, এইগুলো হচ্ছে ফাইনিট ভার্ব। তাহলে আমরা এবার ক্লজ এবং ফ্রেজে চলে যাই। ক্লজ এবং ফ্রেজে চলে যাই। ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য হলো যে ক্লজ হচ্ছে একগুচ্ছ, ক্লজ এবং ফ্রেজ দুটোই একগুচ্ছ শব্দ সমষ্টি, তবে ক্লজের মধ্যে অবশ্যই সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকবে, এবং ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকবে না। ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকবে না, অন্যদিকে ক্লজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকবে। তাহলে আমরা একটু দেখতে চাই সেটা। যেমন এখানে একটা উদাহরণ দেখি, উদাহরণটা শি রানস ফাস্ট বিকজ শি ওয়াজ লেট, সে দ্রুত দৌড়ায় কেননা সে দেরি করে ফেলেছিল, এই জন্য সে দ্রুত দৌড়ায়। তাহলে এইখানে শি ওয়াজ লেট এবং শি রানস ফাস্ট এই দুইটা অংশের মধ্যে শি একটা সাবজেক্ট এবং রানস একটা ফাইনিট ভার্ব, তাহলে সাবজেক্ট ফাইনিট ভার্ব আছে, সুতরাং এটি একটি ক্লজ। আবার এই অংশে শি সাবজেক্ট এবং ওয়াজ হচ্ছে ফাইনিট ভার্ব, তাহলে এটিও একটি ক্লজ। অন্যদিকে
আ বিউটিফুল গার্ডেন এই শব্দের মধ্যে জাস্ট 3টা শব্দ একটা গুচ্ছ, কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্বের অস্তিত্ব নেই, তাই সেটি ফ্রেজ। একইভাবে ভেরি কুইকলি এখানে 2টা শব্দ নিয়ে একটি ফ্রেজ তৈরি হয়েছে, কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, তাই এটি ক্লজ হবে না, এটি হবে একটি ফ্রেজ। তাহলে আমরা ক্লজ কি? ক্লজ বললেই বুঝতে হবে যে এমন একটি অংশ বা শব্দর গুচ্ছ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। আর ফ্রেজের মধ্যে এমন একটি শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। এটাই হচ্ছে মূল কথা ক্লজ এবং ফ্রেজের মধ্যে। আসো তাহলে আমরা একটা টেবিল থেকে ক্লজ এবং ফ্রেজের বেশ কিছু উদাহরণ প্র্যাকটিস করি, তাহলে ক্লজ ফ্রেজের আইডিয়াটা আরও বেশি ক্লিয়ার হবে আমাদের সামনে। তাহলে আচ্ছা, প্রথম সেন্টেন্স, আ টল বয় ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, একটা লম্বা ছেলে সেখানে দাঁড়িয়েছিল। তাহলে এখানে আ টল বয় 3টা শব্দগুচ্ছ, কিন্তু এই শব্দগুচ্ছের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। যেহেতু ফাইনাইট ভার্ব নেই তাহলে সেটি হবে একটি ফ্রেজ। একইভাবে দ্য, আর অন্যদিকে হু ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার ওয়াজ মাই কাজিন, যে সেখানে দাঁড়িয়েছিল সে ছিল আমার কাজিন। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এই অংশে ওয়াজ স্ট্যান্ডিং শুধু স্ট্যান্ডিং নন ফাইনাইট ভার্ব, কিন্তু তার আগে কিন্তু ওয়াজ এসে গেছে, তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব এসে গেছে। আর এখানে হু একই সাথে কানেক্টর এবং সাবজেক্ট হিসেবে কাজ করছে, সুতরাং সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, তাহলে সেটি হবে ক্লজ। আমরা সহজে ক্লজ ফ্রেজ বোঝার একটাই সহজ উপায় বলি, ফাইনাইট ভার্ব দিয়ে আমরা শিখব। যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে হবে ক্লজ, আর যদি কোনো ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেই শব্দগুচ্ছের নাম হবে ফ্রেজ। সহজে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আসো, দ্য গার্ল উইথ লং হেয়ার ইজ মাই সিস্টার, এই যে লম্বা চুলের মেয়েটি হচ্ছে আমার বোন। তাহলে দেখো তো, উইথ লং হেয়ার এখানে একটা শব্দগুচ্ছ দেখতে পাচ্ছি, কিন্তু এটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। যেহেতু ফাইনাইট ভার্ব নেই এবং এটি একটি শব্দগুচ্ছ, তাই তার নাম হবে হচ্ছে ফ্রেজ। অন্যদিকে দ্য গার্ল হু হ্যাজ লং হেয়ার ইজ মাই সিস্টার, মেয়েটি যার লম্বা চুল আছে সে হচ্ছে আমার বোন। তাহলে হু হ্যাজ লং, এই দেখে হ্যাজ একটা কি অক্সিলারি ভার্ব, আমরা জানি অক্সিলারি ভার্ব ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে যে অংশে একটা ফাইনাইট ভার্ব থাকবে সেটি হচ্ছে ক্লজ হয়ে যাবে, তাহলে এটি একটি ক্লজ। পরের উদাহরণটাতে আসি, হি র্যান উইথ গ্রেট স্পিড, এই অংশে উইথ গ্রেট স্পিড কোনো ফাইনাইট ভার্ব নেই, তাই এটি একটি ফ্রেজ। অন্যদিকে হি র্যান বিকজ হি ওয়াজ লেট, এই যে ওয়াজ আছে এবং সাবজেক্ট হি আছে, সুতরাং বোঝাই যাচ্ছে এটা একটি ক্লজ। শি লিভস ইন দ্য সিটি, সে শহরে বাস করে। ইন দ্য সিটি এই অংশে কোনো ফাইনাইট ভার্ব নেই, তাই এটি ফ্রেজ। অন্যদিকে শি লিভস হোয়ার দ্য রিভার্স ফ্লোস, সে বাস করে যেখানে নদী বয়ে যায়। তাহলে ফ্লোস এটা দেখেই বোঝা যাচ্ছে এটি একটি ফাইনাইট ভার্ব, কারণ এটা প্রেজেন্ট ফর্ম V1 এবং দ্য রিভার হচ্ছে তার সাবজেক্ট, সুতরাং সাবজেক্ট এবং ভার্ব আছে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, এজন্য এটি হচ্ছে ক্লজ। ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটা ইজ হেলদি, স্বাস্থ্যসম্মত। তাহলে ওয়াকিং ইন দ্য মর্নিং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের সাথে একটা আইনযুক্ত ফর্ম আছে ওয়াকিং, কিন্তু তার আগে তো কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমরা পড়ে আছি ভার্বের সঙ্গে আইনযুক্ত ফর্ম আছে নন ফাইনাইট ভার্ব, তাহলে যেখানে নন ফাইনাইট ভার্ব থাকে এবং সেই শব্দগুচ্ছ থাকে সেটি হচ্ছে ফ্রেজ। আর ফ্রেজের মধ্যে সবসময় নন ফাইনাইট ভার্ব থাকতে হবে এমন কোনো কথা নাই। আর একে যদি আমরা ক্লজে কনভার্ট করি তাহলে হবে এরকম, ওয়ান হু ওয়াকস ইন দ্য মর্নিং, যে সকালবেলা হাঁটে, ইজ গুড অন হেলথ, এটা তার জন্য ভালো। তাহলে এখানে ওয়াক্স দেখেই বোঝা যাচ্ছে একটা ফাইনাইট ভার্ব, তাহলে এই ক্লজটার নাম হচ্ছে, তাই এটা হবে একটা ক্লজ যেহেতু ফাইনাইট ভার্বের অস্তিত্ব রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লজ এবং ফ্রেজ আলাদা করে চিনতে পারলাম, এবং যদি এটা কোন ধরনের ক্লজ বা কোন ধরনের ফ্রেজ এইটা এবার শনাক্তকরণ যদি আমরা করতে চাই তাহলে আমরা এখান থেকে সহজেই করতে পারবো। তাহলে আসি এবার এটা কোন ধরনের ক্লজ বা কোন ধরনের ফ্রেজ সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করি। প্রথম সেন্টেন্সে আ টল বয় ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, দেখি তো ওয়াজ ভার্বের সাবজেক্ট এই অংশটা, এটা একটা ফ্রেজ। আমরা জানি সাবজেক্ট হিসেবে বসার ক্ষমতা একমাত্র নাউনের,
মানে সাবজেক্টের। তাহলে সাবজেক্টের অবস্থায় যেহেতু বসছে, তাই এই ফ্রেজটার নাম হবে হচ্ছে নাউন ফ্রেজ। আগেই শনাক্তকরণ করেছি এটা একটি ফ্রেজ, এবং যেহেতু এটা ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে, তাই নাম হবে নাউন ফ্রেজ, কারণ সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন। একইভাবে ওয়াজ ভার্বের আগে সাবজেক্টের জায়গায় এই ক্লজটা বসেছে, তাই এটার নাম হবে নাউন ক্লজ। পরেরটা আসি, দ্য গার্ল উইথ লং হেয়ার ইজ মাই সিস্টার। উইথ লং হেয়ার এটা একটা ফ্রেজ এবং এটি একটি নাউন। দ্য গার্ল এর বৈশিষ্ট্য প্রকাশ করছে কিভাবে, যে লম্বা চুলের মেয়েটি। তাহলে লম্বা চুলের মেয়েটি এই অংশটা ঠিক তার আগের নাউন গার্ল সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে। তাহলে নাউন নিয়ে কথা বলার অধিকার একমাত্র কার? অ্যাডজেক্টিভের। কোনো একটা নাউনের আগে বা পরে কোনো অংশ বসে যদি নাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয়, তবে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। সেই কারণে এটি যেহেতু একটা ফ্রেজ, তাই এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। একইভাবে দ্য গার্ল হু হ্যাজ লং হেয়ার ইজ মাই সিস্টার, এটি একটি ক্লজ এবং এটি নাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে। কি বাড়তি তথ্য? ওই মেয়েটির লম্বা চুল রয়েছে, এটা হচ্ছে বাড়তি তথ্য। তাহলে নাউন নিয়ে বাড়তি কথা বলার অধিকার একমাত্র হচ্ছে অ্যাডজেক্টিভের। নাউন নিয়ে যেই কথা বলবে, যাই বলুক, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটি একটি অ্যাডজেক্টিভ, আর যেহেতু এটি একটি ক্লজ, তাই নাম অ্যাডজেক্টিভ ক্লজ। একইভাবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মূলত ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিংবা টোটাল সেন্টেন্সকে বিশেষায়িত করে, অর্থাৎ এই চারটা বিষয় নিয়ে সে এক্সট্রা তথ্য প্রদান করে। তাহলে দেখি, হি র্যান উইথ গ্রেট স্পিড। উইথ গ্রেট স্পিড এই অংশটা নিয়ে আমরা একটু চিন্তা করি যে গ্রেট স্পিডে সে নাকি দৌড়ায়, কার উপর ফোকাসটা? স্পষ্ট বোঝা যাচ্ছে যে গ্রেট স্পিডের সাথে দৌড়ায়। কে দৌড়ায়, কারা দৌড়ায়, সেটা পরের হিসাব। আগে হচ্ছে এই স্পিডে র্যান করা হয়, অর্থাৎ দৌড়ানো হয়। তাহলে এই অংশের ফোকাসটা হচ্ছে এই অংশের ভার্বের উপর। তাহলে ভার্ব নিয়ে যে কথা বলবে সে হচ্ছে অ্যাডভার্ব। একইভাবে হি ওয়াজ লেট, সে দেরি করে ফেলেছিল, এই কারণে কিন্তু দৌড়ানো হচ্ছে। দেরি করার কারণেই তো দৌড়ায়, দেরি না করলে তো দৌড়াতো না, সে ওয়াক করতো, তাই তো? তাহলে কোনো একটি ক্লজের ফোকাসটা যদি আরেকটি ভার্বের উপর গিয়ে পড়ে, তখন সেটি হবে অ্যাডভার্ব, এবং যেহেতু এটি ক্লজ, তাই নাম হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার ইনফিনিটিভ ফ্রেজ আর ইনফিনিটিভ ক্লজ। ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে আই লাইক টু রিড বুকস। টু রিড বুকস এটি একটি ফ্রেজ, একাধিক শব্দের সমষ্টি, এবং যেহেতু এটা ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, তাই নাম হবে ইনফিনিটিভ ফ্রেজ। এই অংশ হচ্ছে একটা জিরান্ড দিয়ে এই ফ্রেজটা শুরু হয়েছে, তাই এটা জিরান্ডিয়াল ফ্রেজ। তাহলে এভাবে আমরা কোনটা কোন ধরনের ক্লজ এবং কোনটা কোন ধরনের ফ্রেজ সহজে শনাক্তকরণ করতে পারবো। এবার আসি আমাদের আজকের সবচেয়ে আকর্ষণীয় যে কনজাংশন এবং প্রিপজিশনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, অর্থাৎ চিত্রের মাধ্যমে কিভাবে সহজে উপস্থাপন করা যায় কনজাংশন এবং প্রিপজিশনকে। আমরা যদি চিত্রটা ভালো করে বুঝতে পারি এবং তার ব্যাখ্যাটা যদি আত্মস্থ করতে পারি, তাহলে সহজেই আমরা কনজাংশন এবং প্রিপজিশন সহজেই বুঝতে পারবো। তার আগে আমরা একটু কনজাংশন জিনিসটা কি সেটা একটু বুঝে আসি। কন শব্দের অর্থ হলো একত্রে। কন শব্দের অর্থ কি? টুগেদার, একত্রে। আর জাংশন শব্দের অর্থ হলো জয়েন, জয়েন। আর কন শব্দের অর্থ হচ্ছে একত্রে। তাহলে কনজাংশনের মিনিং কি দাঁড়ায়? একত্রে, জয়েন। তাহলে কনজাংশন নামের মধ্যেই একটা ভাবধারা লুকিয়ে আছে, সেটা হলো কি? একত্রে জয়েন করা। তাহলে কনজাংশন কোনো একটা কিছুকে একত্রে জয়েন করে। জাংশন বা জংশন, আমরা ট্রেন জংশনে কথা একটু চিন্তা করি। ট্রেন জংশনে ট্রেন জংশন হচ্ছে এমন একটি জংশন যেখানে অনেকগুলো ট্রেনের লাইন এসে একত্রে জোড়া লাগে, একত্র হয়, তাই ওটাকে জংশন বলে। তাহলে জংশন মানেই হলো জয়েন। আর প্রিপজিশন, প্রি অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান নেওয়া। আমরা এই পূর্বে অবস্থান নিয়ে যদি নাউন প্রোনাউনের সাথে অন্য অন্য শব্দের সম্পর্ক স্থাপন করে, তাকে বলা হয় প্রিপজিশন। তবে আমরা এটাকে এইভাবে শিখব না। প্রিপজিশনও জয়েনিং অংশ হিসেবে ব্যবহৃত হয়। কিভাবে হয় সেটা আমরা চিত্রের মাধ্যমে একটু পরেই জানতে পারবো। তাহলে আমরা আসি কনজাংশনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে একটা নদীর উপর একটা ব্রিজ রয়েছে, এবং এই ব্রিজটা এই পাশের পাড়ের সাথে এই পাশের পাড়কে জয়েন করছে, একত্রে
জয়েন করছে, তাহলে এই ব্রিজটার নাম আমি দিলাম কনজাংশন। এই ব্রিজটার আমি কি নাম দিতে পারি? কনজাংশন। কারণ হচ্ছে এই ব্রিজটা এই পাড়কে আরেকটি পাড়ের সাথে একসাথে জয়েন করেছে, তাই এটার নাম আমি দিচ্ছি কি? কনজাংশন। তাহলে কনজাংশনকে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পেলাম যে একটা ব্রিজ, এটাকে আবার কানেক্টরও বলা যায়। কেন? কারণ দুইটা পাড়কে সে কানেক্ট করেছে, যেহেতু কানেক্ট করেছে তাই এটার নাম, আরেকটা নাম হচ্ছে কানেক্টর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটু ব্যাখ্যা দিয়ে এটাকে আর একটু বোঝার চেষ্টা করি। ওটাকে আমি এবার আরেকটা ছবির মাধ্যমে প্রকাশ করছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্রিজটার, একটু আগেই বলছি ব্রিজটার নাম দিয়েছে আমি, যেহেতু ব্রিজটা দুইটা পার্কে কানেক্ট করেছে বা কনজয়েন করেছে, তাই ব্রিজটার নাম দিয়েছে আমি কনজাংশন। আর এই পার্টটাকে আমি বলছি একটা ক্লজ, এবং এই পার্টটাকে আমি বলছি আরেকটা ক্লজ। ক্লজ মানে কি? ক্লজ মানেই হলো যেখানে অবশ্যই একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে যখনই আমি ক্লজ কথাটা বলবো তখনই মাথার মধ্যে তোমরা ক্লজ শুনবে না, তোমরা শুনবে হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সম্বলিত একটি অংশ। তাহলে ক্লজ বললেই কি শুনবে? শুনবে হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সম্বলিত একটি অংশ, যাকে আমরা বলছি ক্লজ। তাহলে কনজাংশন হচ্ছে দুই পাশের পার্কে, এখানে ব্রিজ যেমন দুই পাশের পার্কে জোড়া লাগাচ্ছে, তেমনি কনজাংশন হচ্ছে এক পাশে ক্লজ থাকবে আর এক পাশে আরেকটা ক্লজ থাকবে, এই দুইটা ক্লজকে কনজয়েন বা জোড়া লাগাবে, জয়েন করবে। তাহলে কতগুলো কনজাংশন আমরা এখন একটু দেখে আসি। তারা হচ্ছে অ্যাস, সিন্স, বিকজ, হু, হুইচ, হোয়াট, দ্যাট, হাউ, হোয়েন, হোয়ার, দো, অলদো, ইভেন দো, সো দ্যাট, নাইদার, নর, আইদার, অর, অ্যাজ সুন অ্যাজ, সো দ্যাট। এইগুলো হচ্ছে কতগুলো সাধারণ কনজাংশন। তাহলে এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এক পাশের সাবজেক্ট ফাইনাইট ভার্বযুক্ত অংশকে আরেক পাশের সাবজেক্ট ফাইনাইট ভার্বযুক্ত অংশের সঙ্গে জয়েন করবে, এই জন্য এদেরকে নাম বলা হয় কনজাংশন। আশা করি বুঝতে পারছি। তাহলে ক্লজ কি? একটা পার্কে আমি ক্লজ বলছি, এই পার্কেও একটা ক্লজ বলছি, আর এই ব্রিজটাকে নাম দিয়েছি কনজাংশন। ক্লজ বললেই বুঝতে হবে যে সেখানে একটা সাবজেক্ট আছে আর একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে এবার আমরা এইটা দিয়ে প্র্যাকটিস কর এবং এখন আমরা একটু প্রিপজিশনে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখে আসি। আমরা অনেক সময় বিভিন্ন নদী থেকে আমরা অনেক সময় কোনো ফেরি বা নৌকা করে অন্য কোথাও যাই। তো কোনো ফেরি যখন তীরে কিন্তু সরাসরি ভেড়ে না, একটা লোহার ভাসমান পন্টুন, সেটাকে বলে পন্টুন, সেই পন্টুনে আগে এসে ভিড়ে, তারপরে আমরা পাড় থেকে আগে পন্টুনে নামি, পন্টুন থেকে আসে সরাসরি ফেরি, নৌকা বা অন্য কোনো লঞ্চ স্টিমারে উঠে পড়ি। তাহলে এই চিত্রে এই পন্টুনটা, এটা হলো একটা পন্টুন, যে পন্টুনটা এখানে একটা নৌকা, এখানে দুইটা নৌকা, তাকে যুক্ত করেছে একটা পাড়ের সাথে। এই পন্টুনটার নাম দিয়েছি আমি হচ্ছে প্রিপজিশন। পন্টুনটার নাম কি দিলাম? প্রিপজিশন। তাহলে পন্টুনটা কি করেছে? এক পাশে ক্লজ আছে, ঠিক আছে, আর আরেক পাশে হচ্ছে একটা নৌকা অথবা দুইটা নৌকাকে যুক্ত করেছে। তাহলে প্রিপজিশনও কিন্তু তাই। তাহলে প্রিপজিশন কারা? প্রিপজিশন হচ্ছে টু, অ্যাট, অন, বাই, ওভার, আপ, আপন, থ্রু, অফ, ফ্রম, এরকম অসংখ্য প্রিপজিশন আছে। তারা এই সমস্ত প্রিপজিশনগুলো কি করে? একটা ক্লজের সাথে একটা সিঙ্গেল ওয়ার্ড বা একটা ফ্রেজকে যুক্ত করে। আমি ছবির মাধ্যমে সিঙ্গেল ওয়ার্ড দ্বারা একটা নৌকাকে বুঝাইছি, আর একটা ফ্রেজে যেহেতু 2, 3, 4, 5 একাধিক শব্দ থাকে, তাই এখানে দুইটা নৌকা বা 4-5টা নৌকা দ্বারা এখানে ফ্রেজকে বুঝাইছি। এখানে একটা গুচ্ছ, নৌকার গুচ্ছ, আর এখানে একটা নৌকা। তাহলে প্রিপজিশনের কাজটা মূলত কি? প্রিপজিশনের কাজটা হচ্ছে একটা ক্লজের সাথে, মানে সাবজেক্ট ফাইনাইট ভার্বযুক্ত অংশের সঙ্গে বিভিন্ন প্রিপজিশন যুক্ত হয়ে আরেকটা সিঙ্গেল ওয়ার্ডকে বা আরেকটা ফ্রেজকে যুক্ত করবে। এইটাই হচ্ছে প্রিপজিশনের মূল কাজ। তাহলে প্রিপজিশন জোড়া লাগায় কাকে? ফ্রেজকে অথবা একটা সিঙ্গেল ওয়ার্ডকে। কার সাথে? আরেকটা সাবজেক্ট ফাইনাইট ভার্বযুক্ত অংশের সাথে, যাকে আমরা বলছি ক্লজ। তাহলে একটা পাড়ের সাথে পন্টুন যেমন একটা নৌকা বা একাধিক নৌকাকে যুক্ত করে, তেমনি প্রিপজিশনটা হচ্ছে একটা ক্লজের সাথে একটা সিঙ্গেল ওয়ার্ড বা একটা ফ্রেজ, অর্থাৎ একগুচ্ছ শব্দ যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, তাদেরকে যুক্ত করে। তাহলে আশা করি তোমরা প্রিপজিশনের চিত্র বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখতে পেরেছ। এখন আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো
যে কনজাংশনের বেলায় দুই পাশেই কিন্তু বাম পাশের অংশটা হচ্ছে ক্লজ, কনজাংশনের বেলায়ও বাম পাশের অংশ ক্লজ, প্রিপজিশনের বেলায়ও তাই। তা কনজাংশন মূলত ডান পাশের ক্লজকে যুক্ত করে, আর প্রিপজিশন যুক্ত করে হচ্ছে ফ্রেজকে বা একটা সিঙ্গেল ওয়ার্ডকে। দেখো একটা মিল আছে, কনজাংশন যুক্ত করে ক্লজকে আর প্রিপজিশন যুক্ত করে ফ্রেজকে, প্রিপজিশন যুক্ত করে ফ্রেজকে। এই দেখো প্রিপজিশন যুক্ত করছে ফ্রেজকে, আর একটা সাথে বাড়তি মনে রাখবো একটা সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে। তাহলে ফ্রেজকে যুক্ত করে হচ্ছে প্রিপজিশন, পি আর পি এর একটা মিল আছে, আর ক্লজকে যুক্ত করে হচ্ছে কনজাংশন, সি আর সি এর একটা মিল আছে। তাহলে সি সি পি পি ফর্মুলা আমরা মনে রাখতে পারি, সি সি আর হচ্ছে পি পি ফর্মুলা, অর্থাৎ কনজাংশন যুক্ত করে ক্লজকে, প্রিপজিশন যুক্ত করে ফ্রেজকে। তাহলে সি সি পি পি ফর্মুলা মনে রাখলে আমরা সহজেই কিন্তু কনজাংশন এবং প্রিপজিশন আইডেন্টিফাই করতে পারবো। চলো এবার আমরা কনজাংশন এবং প্রিপজিশনের বেশ কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি, তাহলে আইডিয়াটা আরও বেশি ক্লিয়ার হবে। তাই মনে রাখতে হবে প্রিপজিশন বা কনজাংশন যুক্ত করবে কাকে? একটা ক্লজকে, কার সাথে? আর একটা ক্লজের সাথে। আর প্রিপজিশন যুক্ত করবে একটা ফ্রেজকে অথবা একটা সিঙ্গেল ওয়ার্ডকে, কার সাথে? আরেকটা ক্লজের সাথে। এই ফর্মুলাটা মাথায় রেখেই আমরা যদি আগাই তাহলে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো। দেখো প্রথম উদাহরণটা, হি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 2010। তাহলে সিন্স নামক শব্দের পরে একটা আছে 2010। প্রশ্ন জিজ্ঞেস, তাহলে সিন্স কোন পার্টস অফ স্পিচ? তাহলে একটা ক্লজের সঙ্গে আর একটা সিঙ্গেল ওয়ার্ডকে যুক্ত করলো। আমরা ছবিতে দেখছিলাম একটা পন্টুন একটা পাড়ের সাথে একটা সিঙ্গেল নৌকাকে যুক্ত করে, তাহলে ওটার সঙ্গে কম্পেয়ার করি। তাহলে এটা হচ্ছে তো কী দাঁড়ালো? এই সিন্সটা হচ্ছে তাহলে প্রিপজিশন, সিন্সটা কি? প্রিপজিশন। অন্যদিকে হি স্টেড অ্যাট হোম, সে বাসায় থাকলো, সিন্স ইট ওয়াজ রেইনিং, কেননা বৃষ্টি হচ্ছিল। তাহলে এখানে সিন্সটা কি করেছে? হি স্টেড অ্যাট হোম, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, আবার ইট একটা সাবজেক্ট এবং ওয়াজ একটা ফাইনাইট ভার্ব। তাহলে এটা একটা ক্লজ, এটা আরেকটা ক্লজ। তাহলে দুই পাশে ক্লজকে জোড়া লাগিয়েছে হচ্ছে সিন্স। তাহলে ক্লজকে জোড়া লাগানোর ক্ষমতা কার? কনজাংশনের। তাহলে এখানে সিন্সটা হচ্ছে আমাদের কনজাংশন। একইভাবে এই উদাহরণটা দেখি, আই হ্যাড নেভার সিন হার বিফোর দ্য মিটিং। মিটিংয়ের আগে আমি তাকে কখনোই দেখি নাই। তাহলে প্রশ্ন হচ্ছে বিফোর কোন পার্ট অফ স্পিচ? তাহলে দেখবো যে বিফোরের পরে কি আছে? দ্য মিটিং, জাস্ট দুইটা শব্দ, তার মানে এটা ক্লজ না ফ্রেজ? এটা হচ্ছে ফ্রেজ। তাহলে ফ্রেজকে জোড়া লাগানোর ক্ষমতা কার? প্রিপজিশনের। তাহলে বিফোরটা হচ্ছে আমাদের লাস্ট অংশের প্রিপজিশন। ঠিক একইভাবে থিঙ্ক কেয়ারফুলি বিফোর ইউ ডিসাইড। তাহলে থিঙ্ক কেয়ারফুলি, এখানে থিঙ্ক, এখানে এর আগে একটা ইউ আছে, উজ্জ্ব সাবজেক্ট আছে, তাহলে থিঙ্ক হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। আবার বিফোর এর পরে ইউ একটা সাবজেক্ট, ডিসাইড একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা আরেকটা ক্লজ। তাহলে ক্লজকে জোড়া লাগানোর ক্ষমতা কার? কনজাংশনের। তাহলে এখানে বিফোরটা কিন্তু কনজাংশন, কেননা তারপরে আছে ইউ ডিসাইড। এরপরে আসি, শি ওয়েন্ট টু স্লিপ আফটার ডিনার। আফটারের পরে জাস্ট একটা শব্দ, ওই যে পন্টনের পরে একটা নৌকা, তাহলে প্রিপজিশন আফটার। উই ক্ল্যাপড, আমরা তালি দিলাম, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। আফটার হি ফিনিশ, সে শেষ করার পরে, তাহলে হি সাবজেক্ট, ফিনিশ হচ্ছে ফাইনাইট ভার্ব। এই যে V2 ফাইনাইট ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। ক্লজকে জোড়া লাগানোর ক্ষমতা হচ্ছে ক্লজকে জোড়া লাগানোর ক্ষমতা হচ্ছে কনজাংশনের। তাহলে এখানে আফটারটা হচ্ছে কনজাংশন। একইভাবে আনটিলের পরে একটা সিঙ্গেল ওয়ার্ড, তাহলে এটা প্রিপজিশন। এখানে আনটিলটা আই কাম ব্যাককে যুক্ত করেছে, তাহলে এটা আনটিলটা হচ্ছে কনজাংশন। একইভাবে এখানে অ্যাস এরপরে টিচার আছে, দুইটা শব্দ, মানে এটা ফ্রেজকে জোড়া লাগায়, মানে দুইটা নৌকাকে জোড়া লাগাইছে। এখানে দুইটা তিনটা চারটা যাই হোক, মোট কথা ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। ফ্রেজ যদি না থাকলে সেটা হবে ফ্রেজ, আর ফ্রেজকে জোড়া লাগাবে হচ্ছে প্রিপজিশন। একইভাবে এখানে রাস্তা হি ওয়াজ সিঙ্গিং, এখানে হি আছে সাবজেক্ট, ওয়াজ আছে ফাইনাইট ভার্ব, তাহলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকা মানে হচ্ছে সেটি ক্লজ, আর ক্লজকে যুক্ত করার ক্ষমতা হলো কনজাংশনের, তাহলে এটি কনজাংশন। একইভাবে এখানে হি ফেইলড বিকজ অফ হিজ লেজিনেস, সে ব্যর্থ হলো তার লেজিনেসের কারণে। তাহলে এখানে বিকজ কোন পার্ট অফ স্পিচ? তাহলে একটু খেয়াল করি, বিকজের পরে কি আছে? হিজ লেজিনেস, দুইটা শব্দ, তার মানে এটা একটা হিজ লেজিনেস, এটা একটা ফ্রেজ, আর ফ্রেজকে জোড়া লাগা আছে প্রিপজিশন, তাহলে এটা একটা প্রিপজিশন। এখন বিকজ অফ হচ্ছে দুইটা শব্দর সম্বলিত একটা প্রিপজিশন,
তাই এটাকে বলতে পারি প্রিপজিশনাল ফ্রেজ। কি? প্রিপজিশনাল ফ্রেজ, অর্থাৎ সেটি প্রিপজিশনই। হি ফেইলড বিকজ হি ওয়াজ লেজি, এখানে কিন্তু বিকজের পরে হি ওয়াজ লেজি, এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা হচ্ছে ক্লজ, ক্লজকে যুক্ত করে হচ্ছে কনজাংশন। তাহলে এখানে বিকজটা হচ্ছে কনজাংশন, কিন্তু এখানে বিকজ অফ বা বিকজ হচ্ছে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি জানলাম? যে কনজাংশন যুক্ত করবে হচ্ছে ক্লজকে, আর প্রিপজিশন যুক্ত করবে হচ্ছে ফ্রেজকে। একটু বাড়তি মনে রাখবো, একটা সিঙ্গেল অর্থকে যদি যুক্ত করে যে শব্দ, সেটি হচ্ছে প্রিপজিশন। তাহলে আমরা অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করলাম, যে উদাহরণ থেকে সহজেই প্রিপজিশন এবং কনজাংশনকে সহজেই আইডেন্টিফাই করা সম্ভব। এবার বেশ কিছু প্রিপজিশনের উদাহরণ আমরা দেখে আসি, এগুলো নিজেরা একটু দেখে নিয়ে। হি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক, সে মিউজিকের প্রতি ইন্টারেস্টেড। গুড অ্যাট, শি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে ভালো। এই যে ভালো বা দক্ষতা অর্থে আমরা কিন্তু গুড অ্যাট ব্যবহার করে থাকি। আর সে কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট, তাই ইন্টারেস্টেড ইন। ক্যাপাবলের সাথে অফ প্রিপজিশন ব্যবহার করা হয়ে থাকে। হি ইজ ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম, এখানে দেখি সলভিং দ্য প্রবলেম, জাস্ট এই যে ভার্বের সাথে আইএনজি ঠিক আছে, কিন্তু আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, তার মানে এটা নন ফাইনাইট ভার্ব। আর এই গুচ্ছটার আছে একটা ফ্রেজ, তাই এটা এই ক্যাপাবল অফ বা অফ হচ্ছে প্রিপজিশন। একইভাবে সুইটস একটা সিঙ্গেল শব্দ, তাই এটি প্রিপজিশন। ঢাকা ইয়েস্টারডে একটা ফ্রেজ, তাই এটা প্রিপজিশন। আর ডক্টরকে যুক্ত করেছে, তাই এটি প্রিপজিশন। এখানে একটা ফ্রেজ, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, তাই এটাও প্রিপজিশনের ব্যবহার হবে। এর জব ফ্রেজ প্রিপজিশন, দ্য টেবল ফ্রেজ প্রিপজিশন, দ্য স্টেশন এটাও একটা ফ্রেজ, তাই তার আগের শব্দটা যুক্তকারী শব্দটা হচ্ছে প্রিপজিশন। অন্যদিকে ক্লজ কি করবে? ক্লজ হচ্ছে ক্লজ কনজাংশন হচ্ছে ক্লজকে যুক্ত করবে। তাহলে প্রথম উদাহরণটা দেখে আসি, যে হি ইজ পুয়ার বাট অনেস্ট। এখন এখানে একটা আমরা খটকা খেয়ে যেতে পারি যে বাট কনজাংশন কীভাবে হয়, এখানে তো একটা শব্দ। আসলে এইটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে। সেন্টেন্সটা ছিল হি ইজ পুয়ার, এটা একটা সেন্টেন্স, আবার হি ইজ অনেস্ট এটা আরেকটা সেন্টেন্স। তাহলে এই দুইটা সেন্টেন্স বা দুইটা ক্লজকে এই বাট এইভাবে যুক্ত করেছে, যার কারণে এটা আপাতত দৃষ্টি দেখে মনে হচ্ছে একটা শব্দকে যুক্ত করেছে, আসলে বিষয়টা তা নয়। সেটি দুইটা ক্লজকে যুক্ত করেছে। ক্লজ দুইটা কী ছিল? হি ইজ পুয়ার এটা একটা ক্লজ, আর হি ইজ অনেস্ট আর একটা ক্লজ, এইভাবে যুক্ত করেছে, তাই বাট এখানে কনজাংশন। একইভাবে ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেইল, এখানে ওয়ার কীভাবে কনজাংশন? কারণ ইউ উইল ফেইল এটা একটা ক্লজ, তাই ওয়ার হচ্ছে কনজাংশন। এবার এখানে আসি, আমরা এর আগে দেখছি যে কনজাংশনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মাঝখানে বসে, কিন্তু না, কনজাংশনটা সেন্টেন্সের শুরুতেও বসতে পারে। এটা সেরকমই একটি উদাহরণ। দো হি ইজ রিচ হি ইজ নট হ্যাপি, যদিও সে ধনী তারপরে সে কি নয়? হ্যাপি নয়। তাহলে এখানে এই দো এর পরে কি আছে? হি ইজ, তাহলে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা একটা ক্লজ, আর ক্লজকে যুক্ত করেছে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই অংশটা এই অংশের সঙ্গে এভাবে ও স্ট্রাকচারালি বসতে পারে। তারপর আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ আই ওয়াজ ইল, এই যে বিকজ কনজাংশন না ফ্রেজ, ডিপেন্ড করবে তার পরবর্তী অংশের উপর। এটা দেখেই বোঝা যাচ্ছে আই ওয়াজ, অর্থাৎ ওয়াজটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব থাকলে সেই অংশটা হয় ক্লজ, ফাইনাইট ভার্ব থাকলে অংশটা হয় ক্লজ, আর ক্লজকে যুক্ত করে হচ্ছে কনজাংশন। তাহলে এই কারণে এটি হচ্ছে কনজাংশন। হি কেম টু মি সো দ্যাট আই কুড হেল্প হিম, সে আমার কাছে এসেছিল যাতে আমি তাকে সহযোগিতা করতে পারি। তাহলে সো দ্যাট শব্দটা হচ্ছে আই কুড হেল্প হিম, এটাকে এই অংশের সঙ্গে যুক্ত করেছে, ওই ব্রিজের সঙ্গে কানেক্ট, এটা একটা কানেক্টর কানেক্ট করেছে, এবং এটা একটা কনজাংশন বা ব্রিজ। এটা একটি ক্লজ, দেখেই বোঝা যাচ্ছে ক্লজ, তাই এটি কনজাংশন। একইভাবে ইফ ইউ সাকসিড ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি সফল হবে যদি তুমি স্টাডি হার্ড যথেষ্ট পড়াশোনা করো। তাহলে ইফ নামক শব্দটি ইউ স্টাডি হার্ড এটা একটা ক্লজ, এ পাশেও ক্লজ, তাই এটি হচ্ছে কনজাংশন। একইভাবে দেয়ানের এ পাশেও ক্লজ, এই পাশেও ক্লজ। নো সোনার ডট দেন, এটি এমন এক ধরনের কনজাংশন, এটার নাম দিয়েছি আমি কাপল কনজাংশন, মানে যেখানে নো সোনার থাকে তার একটু পরে গিয়ে দেন বসাতেই হয়, মানে কাপল স্টাইলে এরা বসে, এই জন্য এটার নাম দিয়েছি কাপল কনজাংশন। তো যাই হোক, এটা একটা ক্লজ এবং এটা একটা ক্লজ, এই দুইটা ক্লজকে যুক্ত করেছে, তাই এটি কনজাংশন। একইভাবে অ্যাজ সুন অ্যাজ,
এইটা আই রিচ হোমকে আই উইল কল ইউ এটার সঙ্গে যুক্ত করেছে, তাহলে এটা একটা ক্লজ, দেখেই বোঝা যায় এটা আরেকটা ক্লজ, ক্লজকে যুক্ত করে কনজাংশন, তাই অ্যাজ সুন অ্যাজ হচ্ছে কনজাংশন। কিন্তু এটা কি ধরনের, এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। যেহেতু একাধিক শব্দ তাই এটা একটা ফ্রেজ, আর যেহেতু কনজাংশন তাই এটা কনজাংশনাল ফ্রেজ। হি ইজ নাইদার ওয়াইজ নর অনেস্ট, এটা ও দেখে মনে হচ্ছে যে এটাতে একটা শব্দকে যুক্ত করেছে, আসলে না, এটা দুইটা ক্লজকে যুক্ত করেছে। সেটা কেমন, সেন্টেন্সটা ছিল হি ইজ নট ওয়াইজ, সে জ্ঞানী নয়, এবং আরেকটা সেন্টেন্স ছিল হি ইজ নট অনেস্ট, সে সৎ নয়। এই দুইটা সেন্টেন্সকে এই নাইদার এবং নর এই দুইটা শব্দ যুক্ত করেছে। কিভাবে, হি ইজ নাইদার ওয়াইজ, সে না জ্ঞানী, নর অনেস্ট, না সৎ, তার সে সৎও নয় আবার ওয়াইজও নয়। যেহেতু দুইটা ক্লজকে যুক্ত করেছে তাই এটিও কনজাংশন, এবং এটাও কাপল কনজাংশন। ইউ ক্যান টেক আইদার টি অর কফি, এই আইদার অর এটাও একটা কাপল কনজাংশন, এবং এটা দুইটা ক্লজ কীভাবে যুক্ত করেছে, অর্থাৎ ইউ ক্যান টেক টি, তুমি চা গ্রহণ করতে পারো, ইউ ক্যান টেক কফি, তুমি কফি গ্রহণ করতে পারো। এটা দ্বারা বোঝায় যে তুমি এটার যে কোনো একটা গ্রহণ করতে আমরা আইদার অর ব্যবহার করে থাকি। অর্থাৎ ইউ ক্যান টেক আইদার টি অর কফি, অর্থাৎ তুমি হয় চা না হয় কফি, যে কোনো একটা খেতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কনজাংশন এবং প্রিপোজিশনের বেশ কিছু এক্সাম্পল দেখলাম, এবং কনজাংশন কিভাবে আরেকটা ক্লজকে যুক্ত করে এবং প্রিপোজিশন কিভাবে আরেকটা ফ্রেজকে বা একটা সিঙ্গেল ওয়ার্ডকে যুক্ত করে তার অসংখ্য উদাহরণ আমরা প্র্যাকটিস করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আজকে যে যে বিষয় নিয়ে কথা বললাম সেগুলোকে একটা সামারি দাঁড় করাই। প্রথমেই আমি বলেছি ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব জানতে পারলে আমরা ক্লজ, ফাইনিট এবং নন ফাইনিট জানতে পারলে আমরা ক্লজ এবং ফ্রেজকে সহজেই চিনতে পারবো বা শনাক্তকরণ করতে পারবো। আর ক্লজ এবং ফ্রেজ যদি সহজে আইডেন্টিফাই করতে পারি তাহলে কনজাংশন এবং প্রিপোজিশনকে সহজে আলাদা করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। তাহলে আমি বলেছিলাম যে নন ফাইনিট ভার্ব এবং ফাইনিট ভার্ব, আগে আমরা নন ফাইনিট দিয়ে শিখেছিলাম যে ভার্বের সাথে আইনযুক্ত ফর্ম নন ফাইনিট, যেমন গোয়িং, রিডিং, মুভিং। আবার ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম নন ফাইনিট, যেমন গন, মুভড, ডান, ওয়াস্ট। হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল নন ফাইনিট, হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং রিড, হ্যাভিং মুভড, এরকম। টু প্লাস ভার্বের বেস ফর্ম টু ডু, টু মুভ, টু ইট, এরকম যত টু যুক্ত, টু এর পর ভার্বের বেস ফর্ম যুক্ত ফর্ম আছে তারা হচ্ছে নন ফাইনিট। এবং V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল হচ্ছে নন ফাইনিট। আর অন্যদিকে ফাইনিট গ্রুপে কারা আছে, যে ভার্বের সাথে আইনযুক্ত ফর্মের আগে যদি অক্সিলারি ভার্ব বসে যায় তাহলে সেটি ফাইনিট। আবার V3-র আগে যদি অক্সিলারি যে কোনো অক্সিলারি ভার্ব বসে যায় তাহলে সেটি উভয় মিলে ফাইনিট। সকল অক্সিলারি ভার্ব আছে ফাইনিট ভার্ব। আবার সকল অক্সিলারি ভার্ব সেন্টেন্সের মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে তারাও ফাইনিট। আদার্স যত ভার্ব আছে, কাম, গো, ভিজিট, রিড, এগুলো হচ্ছে ফাইনিট ভার্ব। এবং V1, V2, V3 ক্ষেত্রে একটা কথা বলেছিলাম, V1, V2 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ফাইনিট ভার্ব, অন্যদিকে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে নন ফাইনিট ভার্ব। এবার ক্লজ ফ্রেজ থেকে কি বলেছিলাম, যে ক্লজ এবং ফ্রেজ উভয়ই হচ্ছে একগুচ্ছ শব্দ সমষ্টি, কিন্তু ক্লজের মধ্যে অবশ্যই সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকবে, অন্যদিকে ফ্রেজের ভিতর কোনো সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকবে না, স্রেফ একগুচ্ছ শব্দ সমষ্টি। উপস্থিতি এখানে বলছে ফাইনিট ভার্ব থাকবে, ফাইনিট ভার্ব থাকবে না, এটুকুনি। আচ্ছা, ফাইনিট ভার্ব থাকলে ক্লজ আর না থাকলে ফ্রেজ, এইটা একটা সংক্ষিপ্ত বোঝা যায়। ফাইনিট ভার্ব থাকলে ওই শব্দগুচ্ছের মধ্যে ফাইনিট ভার্ব থাকলে ক্লজ, আর ফাইনিট ভার্ব না থাকলে সেটি হবে ফ্রেজ। তাহলে ফাইনিট ভার্ব দিয়ে আমরা সহজে ক্লজ এবং ফ্রেজকে আইডেন্টিফাই করলে সহজে আইডেন্টিফাই করতে পারবো। আর একটা কথা বলেছিলাম যে কনজাংশন যুক্ত করে ক্লজকে, প্রিপোজিশন যুক্ত করে ফ্রেজকে, অর্থাৎ CCPP, CCPP। এর সাথে একটা বাড়তি জিনিস মনে রাখবো, ফ্রেজের সাথে একটা সিঙ্গেল ওয়ার্ডকেও প্রিপোজিশন যুক্ত করতে পারে। তাহলে আমরা এই দুইটা টার্ম যদি ব্যবহার করি তাহলে সহজে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। অর্থাৎ ফাইনিট ভার্ব থাকলে ক্লজ, আর ফাইনিট ভার্ব অস্তিত্ব না থাকলে সেটি ফ্রেজ। আর কনজাংশন যুক্ত করে ক্লজকে, প্রিপোজিশন যুক্ত করে ফ্রেজকে বা সিঙ্গেল ওয়ার্ডকে। এই দুইটা টার্ম যদি একটু আওড়াই, ফাইনিট ভার্ব থাকলে ক্লজ, ফাইনিট ভার্ব না থাকলে ফ্রেজ, সেই শব্দগুচ্ছ। আর কনজাংশন এর ক্ষেত্রে ক্লজকে যুক্ত করলে কনজাংশন, আর ফ্রেজ বা সিঙ্গেল ওয়ার্ডকে যুক্ত করলে হচ্ছে প্রিপোজিশন। এবার আমরা কিছু প্র্যাকটিস করি, এভাবে পরীক্ষাতে যেভাবে আসে, যেমন
এখানে একটা প্রশ্ন করেছে নন ফাইনাইট ভার্ব কোনটি, তাহলে উদাহরণ আছে লাইক, সুইম, টু সুইম, মর্নিং। এই যে টু সুইম ইনফিনিটিভ আমরা জানি নন ফাইনাইট ভার্ব, তাহলে এটা না ইনফিনিটিভ নন ফাইনাইট, তাহলে নন ফাইনাইট। বলছে যে পার্টিসিপল কোনটা, পার্টিসিপলের 4টা চেহারা আমরা দেখে আসছি। এখান থেকে দেখার চেষ্টা করি। আই ওয়ান্ট টু রিড দিস বুক ক্যান ডান্স। আচ্ছা, পার্টিসিপল হচ্ছে ভার্বের আইনযুক্ত ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে বলা হয় পার্টিসিপল। এই সেন্টেন্সে দ্য রানিং ওয়াটার ইজ কোল্ড, এখানে ওয়াটারটা কেমন, রানিং, তাহলে বোঝা যাচ্ছে রানিং শব্দটা হচ্ছে ওয়াটারের অ্যাডজেক্টিভ এবং এটা যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম হয়েছে এবং তা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই সেটি হচ্ছে একটি পার্টিসিপল। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে, তাহলে টু আর দেখেই বোঝা যায় এটি ইনফিনিটিভ, তাহলে আন্ডারলাইন পার্ট হচ্ছে এটা ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে ইনফিনিটিভ। এখন বলছে নিচের কোনটি ফ্রেজ কিন্তু কোনো ক্লজ নয়, ক্লজ নয় ফ্রেজ মানে কি একগুচ্ছ শব্দ সমষ্টি কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, এটি তো ফ্রেজ। তাহলে আফটার দ্য রেইন স্টপড এটা একটা অংশ, ইন দ্য কর্নার অফ দ্য রুম when he arrived late because she was tired, তাহলে এই অংশে কিন্তু সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, এই অংশে হি সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, এই অংশে রেইন সাবজেক্ট স্টপ ফাইনাইট ভার্ব, কিন্তু এই অংশে কোনো ফাইনাইট ভার্বের অস্তিত্ব নাই, তাহলে কিন্তু জাস্ট একটা শব্দগুচ্ছ, যেহেতু ফাইনাইট ভার্ব নাই এবং শব্দগুচ্ছ তাই এই অংশটাই হচ্ছে ফ্রেজ, আর বাকি এরা হচ্ছে কোনো না কোনো ক্লজ, কারণ প্রতিটার ক্ষেত্রে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে। এখন বলছে এখানে ক্লজ শনাক্তকরণ করেন, তাহলে ক্লজ শনাক্তকরণ করতে গেলে কি হতে দেখতে হবে কোন অংশে ফাইনাইট ভার্ব আছে, যে অংশে ফাইনাইট ভার্ব আছে সেটি হচ্ছে ক্লজ। তাহলে খুব সহজে দেখে ফেলি, ব্ল্যাক লেদার ব্যাগ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট হু লিভস। নেক্সট এই যে লিভস শব্দ হচ্ছে ফাইনাইট ভার্ব লিভস, তাহলে এই ফাইনাইট ভার্ব যে অংশে ফাইনাইট ভার্ব থাকবে সেটি হচ্ছে ক্লজ, তাহলে এটি হচ্ছে আমাদের আলোচ্য অংশে ক্লজ। পরে বলছে যে বিফোর শব্দটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে কোন সেন্টেন্সে, তাহলে বিফোর প্রিপোজিশন ব্যবহৃত হতে হবে, প্রিপোজিশন কি একটা সিঙ্গেল ওয়ার্ড বা একটা ফ্রেজকে যুক্ত করবে, তাহলে খুব সহজেই আমরা কোন অংশে বিফোরটা একটা সিঙ্গেল ওয়ার্ড বা একটা ফ্রেজকে যুক্ত করেছে সেটা দেখব। বিফোর ইউ স্লিপ, বিফোর ইউ ওয়াকড, বিফোর হি জয়েন, এই তিনটা অংশেই দেখতে পেলাম যে সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব, সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব, তাহলে এই তিনটা হচ্ছে ক্লজ। অন্যদিকে বিফোর দ্য মিটিং, এই বিফোরের পরে দ্য মিটিং, এটা জাস্ট দুইটা শব্দের সমষ্টি হচ্ছে নৌকার কথা, দুইটা নৌকা ছিল ফ্রেজ, তাহলে এটা হলো ফ্রেজ আর ফ্রেজকে যুক্ত করছে তাই এটি হচ্ছে প্রিপোজিশন। এখন পরের অংশে যে প্রিপোজিশন, বিকজ শব্দটা প্রিপোজিশনের ব্যবহৃত হচ্ছে কোথায়, তাহলে যেখানে প্রিপোজিশন কাজটা কি একটা সিঙ্গেল ওয়ার্ড বা একাধিক শব্দকে যুক্ত করবে, এরকম কোথায় করেছে, এই 4টা উদাহরণের মধ্যে বিকজ হি মিস দ্য বাস, বিকজ হার কেয়ারলেসনেস, বিকজ ইট, এই অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিকজ অফ এর পরে হার কেয়ারলেসনেস, এই অংশের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা একটা ফ্রেজ আর এই ফ্রেজকে যুক্ত করে হচ্ছে প্রিপোজিশন, তাহলে এখানে বিকজটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা একটু দেখি নাউন ক্লজ কোনটা, নাউন আগে ক্লজ কি, ক্লজ হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যুক্ত একটি অংশ যেটি একটা সেন্টেন্সে যেটি একটি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, এবং নাউন ক্লজ কেন, কারণ নাউনের জায়গায় যেখানে বসবে সেটাই, তাহলে এই অংশটাতে ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে হোয়াট হি সেইড ওয়াজ ট্রু, সে যা বললো সেটি হচ্ছে সত্য, তাহলে ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে হোয়াট হি সেইড, যেহেতু সাবজেক্ট হিসেবে বসে হচ্ছে একমাত্র নাউন, তাই এটা হচ্ছে নাউন, যেহেতু এটা ক্লজ, কেন ক্লজ, কারণ হি হচ্ছে সাবজেক্ট, সেইড হচ্ছে ফাইনাইট ভার্ব, এ কারণে এটি হচ্ছে নাউন ক্লজ। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না, হয়নি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস, কারো কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট সেকশনে এসে করতে পারো, আমি রিপ্লাইতে এটার উত্তর দিয়ে দিব, এবং পুরো লেকচার শিটের একটা পিডিএফ ফাইল ভার্সন আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, তোমরা চাইলে এটাকে ডাউনলোড করে পড়তে পারবে। তাহলে আমরা আজকে কি শিখলাম, সহজে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করা শিখলাম, কিভাবে জাস্ট ওই নন ফাইনাইটের 4টা যে স্ট্রাকচার এটা দেখে এবং বাকিগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব হবে। তারপরে শিখলাম হচ্ছে ক্লজ এবং ফ্রেজ, ক্লজে হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে আর ফ্রেজে হচ্ছে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে না, তাহলে আমরা ফাইনাইট ভার্ব অস্তিত্ব থাকলে সেটা হবে ক্লজ আর না থাকলে হবে ফ্রেজ। এরপরে ক্লজ ফ্রেজ জানতে পারলে আমরা পরবর্তীতে কিন্তু সহজে কনজাংশন এবং প্রিপোজিশন জানতে পারবো, দুটোই মূলত জয়েনিংয়ের কাজ করে,
কনজাংশন যুক্ত করে ক্লজকে আর প্রিপজিশন যুক্ত করে ফ্রেজকে। এটা বাড়তি মনে রাখবো, একটা সিঙ্গেল ওয়ার্ডকেও প্রিপজিশন যুক্ত করতে পারে। তো তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা চাকরির পরীক্ষা, বিসিএস, ব্যাংক, এসব জায়গায় যেখান থেকে এই 3টা টপিকের প্রশ্ন এসেছে একটু প্র্যাকটিস করো। আশা করি অধিকাংশগুলো তোমরা এখন সহজেই বুঝতে পারবে। আর 2টা চিত্র আমি বুঝিয়েছি, যে একটা কনজাংশনকে নাম দিয়েছি একটা ব্রিজ যেমন 2টা পাহাড়কে যুক্ত করে, অর্থাৎ বাম পাশেও যেরকম থাকে ডান পাশেও সেরকম থাকে, তেমনি কনজাংশনও বাম পাশে একটা ক্লজকে ডান পাশে আর একটা ক্লজের সঙ্গে যুক্ত করে। অর্থাৎ সাবজেক্ট ফাইনাইট ভার্ব যুক্ত একটা অংশের সঙ্গে আরেকটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব যুক্ত অংশকে যুক্ত করে হচ্ছে ক্লজ, যেমন ব্রিজ এই কাজটা করে। আর পন্টুন হচ্ছে এক পাশে পাড় থাকে, আর এক পাশে হচ্ছে একটা সিঙ্গেল নৌকা বা একাধিক নৌকা থাকতে পারে। তো পন্টুন হচ্ছে প্রিপোজিশন হিসেবে কাজ করে, এক পাশে পাড় মানে কি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব যুক্ত একটা অংশ যাকে আমরা বলছি ক্লজের সঙ্গে আরেকটি সিঙ্গেল ওয়ার্ড অথবা একটি ফ্রেজকে, একাধিক নৌকার সমষ্টি যাকে আমরা চিহ্নিত করছিলাম চিত্রে, সেটাকে যুক্ত করতে পারে। তো আশা করি 2টা চিত্র বোঝাতে সক্ষম হয়েছি, এবং এটা যদি মাথায় থাকে তোমাদেরকে, তাহলে ক্লজ, ফ্রেজ, প্রিপোজিশন, কনজাংশন এবং ফাইনাইট নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করার ক্ষেত্রে আশা করি কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সবার সুস্থ সুন্দর কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো থেকো।